প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি আমি, বিভূতিভূষণ সাহা। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে পড়াশোনা করছি। আজকে আমাদের লেকচার নাম্বার 4 এবং আজকে আমরা যে টপিকগুলো নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা সংক্রান্ত কাঠামো, হিসাব বিজ্ঞানের প্রচলিত ধারণা, নীতি ও সীমাবদ্ধতা সমূহ। তো চলো দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক। তো প্রথমত আমরা জানবো হিসাব বিজ্ঞানের ধারণা সংক্রান্ত কাঠামো সম্পর্কে। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য সিদ্ধান্ত গ্রহণে উপযোগী তথ্য ব্যবহারকারীর নিকট উপস্থাপন করা। আমরা জানি হিসাব তথ্যের দুই ধরনের ব্যবহারকারী রয়েছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং আরেকটি হচ্ছে বহিঃস্থ ব্যবহারকারী। তো যে ধরনের ব্যবহারকারী হোক না কেন, তাদের একটা প্রধান কাজ হচ্ছে যে এই হিসাব তথ্যকে হচ্ছে ব্যবহার করা। তো হিসাব বিজ্ঞান কি করে? হিসাব বিজ্ঞান এই সিদ্ধান্ত গ্রহণের উপযোগী যে তথ্যগুলো রয়েছে সেগুলো ব্যবহারকারীর নিকট উপস্থাপন করে থাকে। এখন এই তথ্যকে জাস্ট উপস্থাপন করলেই হবে না, ডিপেন্ড করতে হবে এটাকে হচ্ছে কখন উপস্থাপন করতে হবে। কখন বলতে চাইলেই কিন্তু আমি এখন হচ্ছে হিসাবকালের অর্ধেক মাত্র গিয়েছে, আমি এখনই প্রকাশ করে দিলাম এরকম না। একটা নির্দিষ্ট সময় রয়েছে যে যখন কিনা আমার হিসাবকাল শেষ হবে তখন গিয়ে হচ্ছে এক ধরনের তথ্য দেওয়া লাগে, যখন কিনা হিসাবকাল অর্ধেক রয়েছে তখন হয়তো এক ধরনের তথ্য দেওয়া যায়। সব তথ্য কিন্তু হিসাবকালে সবসময় দেওয়া পসিবল না। কিভাবে সেই তথ্যটা দেওয়া লাগবে? সেই তথ্যটা মৌখিক দেওয়া যেতে পারে, লিখিত দেওয়া যেতে পারে, রিপোর্ট আকারে দেওয়া যেতে পারে, অনেক ধরনের মাধ্যম রয়েছে। এখন সেই জিনিসটাও ঠিক করতে হবে যে কিভাবে করে এই আমরা হচ্ছে তথ্যটা উপস্থাপন করব, কার নিকট উপস্থাপন করব। আমি কি অভ্যন্তরীণ ব্যবহারকারীর কাছে উপস্থাপন করব নাকি বহিঃস্থ ব্যবহারকারীর কাছে উপস্থাপন করব? বহিঃস্থের মধ্যে আরো অনেকগুলো প্রকারভেদ আছে। সবার কাছে কিন্তু সব ধরনের তথ্য সেম ভাবে ইম্পর্টেন্ট না। যেমন বিনিয়োগকারীর কাছে যে তথ্য ইম্পর্টেন্ট, ঋণদাতার কাছে কিন্তু সেই তথ্য ইম্পর্টেন্ট না, তার হয়তো অন্য ধরনের তথ্য লাগবে। এবং উপস্থাপিত তথ্যের কি কি গুণাগুণ থাকতে হবে এইটা নিয়ে হচ্ছে কি করে হিসাব বিজ্ঞানের ধারণা সংক্রান্ত কাঠামো আলোচনা করে। তো প্রত্যেকটা হিসাব তথ্যেরই হচ্ছে বেশ কিছু গুণাগুণ থাকা দরকার। এই গুণাগুণ নিয়ে হচ্ছে আমরা কিছুক্ষণ পরেই কথা বলবো। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড FASB এই ধারণা, নীতি ও সীমাবদ্ধতাগুলোকে প্রণয়ন করে। এবার চলে আসি আমরা হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্যের মধ্যে। হিসাব তথ্যকে ব্যবহারকারীর নিকট গ্রহণযোগ্য করে তোলার জন্য আর্থিক বিবরণীতে উপস্থাপিত তথ্য সমূহের গুণগত বৈশিষ্ট্য থাকতে হয়। এখন কথা হচ্ছে সব ধরনের তথ্য কিন্তু আমরা অবশ্যই আর্থিক বিবরণীতে উপস্থাপন করতে পারবো না। বেশ কিছু বৈশিষ্ট্য থাকলেই তখনই সেই তথ্যকে আমরা আর্থিক বিবরণীতে উপস্থাপন করতে পারি এবং ওই তথ্যকে পরবর্তীতে আমরা বিভিন্ন ব্যবহারকারীর নিকট উপস্থাপন করতে পারি। তো হিসাব বিজ্ঞানের এই যে গুণগত তথ্যগুলো আছে সেগুলোকে দুই ভাগে হচ্ছে ভাগ করা পসিবল। প্রথমটি হচ্ছে প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য এবং দ্বিতীয়টি হচ্ছে মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য। এই প্রত্যেকটিকে আবার দুই ভাগে হচ্ছে ভাগ করা পসিবল। প্রাথমিক গুণগত বৈশিষ্ট্যের দুটি প্রকারভেদ রয়েছে, একটি হচ্ছে প্রাসঙ্গিকতা এবং আরেকটি হচ্ছে বিশ্বাসযোগ্যতা। মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্যের আবার দুটি প্রকারভেদ রয়েছে, একটি হচ্ছে তুলনাযোগ্যতা এবং একটি হচ্ছে ধারাবাহিকতা। এবার আমরা এই সকল গুণাগুণ নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমে চলে আসি প্রাসঙ্গিকতা বলতে কি বোঝানো হচ্ছে বা রিলেভেন্স বলতে কি বোঝানো হচ্ছে। যে হিসাব বিজ্ঞান তথ্যের প্রাসঙ্গিকতা রয়েছে যদি তার সিদ্ধান্ত গ্রহণে পার্থক্য সৃষ্টি করতে পারে। যদি আর্থিক বিবরণের মধ্যে আমাদেরকে কোনো তথ্য শো করতে হয়, অবশ্যই সেই তথ্য কি করতে হবে, সেই তথ্যটা অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে বা রিলেভেন্ট হতে হবে। এখন তথ্য কখন রিলেভেন্ট বলা হবে? যদি তার সিদ্ধান্ত গ্রহণের মধ্যে কোনো ধরনের কি করে পার্থক্য সৃষ্টি করতে পারে। এখন যদি কোনো তথ্য থাকে যেটা আসলে আলটিমেটলি কোনো ভ্যালু নাই বা যেটা আমার কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করছে না, সেই তথ্য কিন্তু আমি প্রাসঙ্গিক বলতে পারবো না। এখন হিসাব বিজ্ঞানের তথ্য প্রাসঙ্গিক হবে যদি তার পূর্বানুমান বা ভবিষ্যৎ মূল্য এবং পুনঃপ্রত্যাবর্তন মূল্য থাকে। এখন পূর্বানুমান বা ভবিষ্যৎ মূল্য বলতে কি বোঝানো হচ্ছে? হিসাব বিজ্ঞান তথ্যের পূর্বানুমান বা ভবিষ্যৎ মূল্য ভবিষ্যতে কি ঘটবে তা অনুমান করতে সাহায্য করে। অর্থাৎ একটা তথ্য তখনই প্রাসঙ্গিক হবে যখন কিনা এটা ভবিষ্যতে কি ঘটতে পারে তা সম্পর্কে আমাকে একটা আইডিয়া দিবে। যে আমি যে একটা ব্যবসা পরিচালনা করছি, আমার কিন্তু অনেক সময় ভবিষ্যৎ সম্পর্কে হচ্ছে কি করতে হয়, একটা পূর্বানুমান করতে হয়। সো এই হিসাব তথ্য তখনই প্রাসঙ্গিক হবে যদি তা আমাকে পূর্বানুমান করতে সাহায্য করে থাকে। আবার তথ্যটির পুনঃপ্রত্যাবর্তন মূল্য থাকবে যদি তা
পূর্ববর্তী অনুমান বা প্রত্যাশা বহাল রেখে বা সংশোধন করে। ব্যাপারটা হচ্ছে যে আমি হয়তো আগে কোনো একটা কি করেছিলাম, আগে কোনো একটা প্রেডিক্ট করেছিলাম যে ভবিষ্যতে এই কাজটা হতে পারে, তো এটা বর্তমান অবশ্যই এখন ভবিষ্যৎ হয়ে গিয়েছে, মানে ভবিষ্যৎ এখন বর্তমান হয়ে গিয়েছে। তো আগে যেটা প্রেডিক্ট করেছিলাম বর্তমানে সেটা সঠিক হয়েছে, এবং এর উপর বেসিস করে ভবিষ্যতে আবার কি নেওয়া পসিবল, আমার কোনো ডিসিশন নেওয়া পসিবল। এই জিনিসটাকেই বলা হচ্ছে পুনঃপ্রত্যাবর্তন মূল্য, যে আগের যে পূর্ববর্তী অনুমান ছিল সেই অনুমানকে বহাল রেখে আমি ভবিষ্যতে হচ্ছে আরো নতুন করে ডিসিশন নিতে পারি। অন্যদিকে হিসাব তথ্যকে অবশ্যই সময় উপযোগী হতে হবে। এখন হিসাব তথ্য যদি এমন হয় যে একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে আর ব্যবহার করা পসিবল হচ্ছে না, সেই তথ্য কিন্তু আমি প্রাসঙ্গিক বলবো না। হিসাব তথ্য এমন হওয়া উচিত যেন তা সবসময় হচ্ছে ব্যবহার করা পসিবল হয়ে থাকে। তো প্রাসঙ্গিকতা সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম, এটাকে আমরা একটা সামারাইজ করে আনি যে কখন আমরা বলতে পারবো যে হিসাব তথ্য প্রাসঙ্গিক বা প্রাসঙ্গিকতা এই গুণগুলো আছে। এটার অবশ্যই কি থাকবে, এটার অবশ্যই হচ্ছে ভবিষ্যৎ মূল্য থাকতে হবে, যে ভবিষ্যতে আমরা একটা প্রেডিক্ট করতে পারবো, অনুমান করতে পারবো যে কি ঘটনা ঘটতে পারে। এটা একটা পুনঃপ্রত্যাবর্তন মূল্য থাকতে হবে, যে পূর্বে আমি কোনো একটা অনুমান করেছিলাম যা বর্তমানে হচ্ছে এটা কি হয়েছে, সত্যি হয়েছে, এবং এর উপর বেস করে আমি ভবিষ্যতে কি করতে পারবো, আবার কোনো ডিসিশন নিতে পারবো। এবং এটাকে অবশ্যই সময় উপযোগী হওয়া লাগবে, নট লাইক যে একবারেই কাজ করে হচ্ছে এটার উপযোগিতা শেষ, ভবিষ্যতে ব্যবহার করা যাচ্ছে না। এটাকে অবশ্যই সময় উপযোগী হওয়া লাগবে। চলে যাই আমাদের নেক্সট যে গুণাবলী রয়েছে সেটার মধ্যে। নেক্সট গুণটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা বা রিলায়েবিলিটি। হিসাব তথ্য তখনই বিশ্বাসযোগ্য হবে যখন তা ভুল ত্রুটি মুক্ত এবং পক্ষপাতহীন হবে, অর্থাৎ তথ্যটির উপর ব্যবহারকারীরা নির্ভর করতে পারবে। বিশ্বাসযোগ্য হতে হলে তথ্যটিকে অবশ্যই যাচাইযোগ্য হতে হবে এবং তথ্যটিকে বিশ্বস্তভাবে উপস্থাপন করতে হবে। সর্বোপরি হিসাব বিজ্ঞান তথ্য নির্বাচন, তৈরিকরণ বা উপস্থাপন কোনো বিশেষ ব্যক্তির সন্তুষ্টির জন্য হবে না। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে হিসাব বিজ্ঞানের যে তথ্য রয়েছে সেটাকে অবশ্যই পক্ষপাতহীন হতে হবে। কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির পক্ষ নিয়ে এই তথ্যকে প্রস্তুত করা যাবে না। হয়তো একটা নির্দিষ্ট পদ্ধতি ফলো করলে কোনো নির্দিষ্ট একটা ব্যক্তি কি হবে, যে নির্দিষ্ট একটা ব্যক্তির হচ্ছে এটার জন্য সুইটেবল হবে, এখন এই কাজ করাটা একদম অবৈধ একটা কাজ, এই কাজটা একদমই করা যাবে না। এবং অবশ্যই ভুল ত্রুটি মুক্ত হতে হবে। যদি এমন হয় যে ইচ্ছা করে ভুল তথ্য দেওয়া হলো বা অনিচ্ছাকৃত, সেক্ষেত্রে কিন্তু সঠিক তথ্য প্রকাশ পাচ্ছে না। তো বিশ্বাসযোগ্যতা হওয়ার জন্য ভুল ত্রুটি মুক্ত হতে হবে এবং পক্ষপাতহীন হতে হবে, তাহলেই কিন্তু সেই তথ্যটাকে আমরা বিশ্বাসযোগ্য বলতে পারবো। তো এবার আমরা দেখে নিই যে বিশ্বাসযোগ্যতার কি কি হচ্ছে গুণাবলী রয়েছে, সেগুলোকে হচ্ছে এবার আমরা এটা শর্ট করে দেখে নিই। বিশ্বাসযোগ্যতা অবশ্যই যাচাইযোগ্য হওয়া লাগবে, যে এটাকে যাচাই করা যাবে কোন সোর্স থেকে নিয়ে আসা হয়েছে, কিংবা এটাকে আমরা আসলে ইউজ করতে পারছি নাকি। এটাকে অবশ্যই বিশ্বস্তভাবে উপস্থাপিত হতে হবে, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে মানে পক্ষপাত না করে এটাকে আমরা সুন্দর মতো বিশ্বস্তভাবে উপস্থাপিত করব, তাহলেই বলা যায় যে ওই তথ্যটা বিশ্বাসযোগ্য। এবার চলে যাই আমাদের নেক্সট গুণের মধ্যে, এটি হচ্ছে এবার মাধ্যমিক গুণাবলী। প্রথমটি হচ্ছে তুলনা যোগ্যতা। হিসাব বিজ্ঞানের তথ্য তুলনাযোগ্য হবে যদি তথ্যটি একটি প্রতিষ্ঠানের কয়েকটি হিসাবকালের সাথে কি করা যায়, তুলনা করা পসিবল হয়, এবং তথ্যটি সমজাতীয় কয়েকটি প্রতিষ্ঠানের সাথে তুলনা করা যায়। ব্যাপারটা হচ্ছে আমি যখন কিনা আমার তথ্যকে হচ্ছে উপস্থাপন করব, তখন অবশ্যই মাথায় থাকবে যে আমাকে তুলনা করতে হবে যে আমি কি আলটিমেটলি আমার আগের বছরগুলো থেকে কি ইমপ্রুভ করেছি, নাকি আমার এখানে আরো উল্টা ডিক্রিজ হওয়া শুরু করেছে আমার মুনাফা কিংবা হচ্ছে আমার আর্থিক অবস্থাগুলা। এটার জন্য অবশ্যই আমার আগের বছরের সাথে তথ্যগুলো তুলনাযোগ্য হওয়া লাগবে। এখন যদি তুলনা করা পসিবল না হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার জানা পসিবল হবে না যে আমার প্রতিষ্ঠান কি আগের থেকে ভালো করলো নাকি খারাপ করলো। এই কারণে তথ্যটি তখন তুলনাযোগ্য হবে যদি এটি প্রতিষ্ঠানের কয়েকটি হিসাবকালের সাথে তুলনা করা সম্ভব হয়। আবার প্রায় সময় দেখা যায় শুধুমাত্র নিজের সাথে না, সমজাতীয় অন্যান্য প্রতিষ্ঠানের সাথে তুলনা করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে তথ্যটিকে সমজাতীয় কয়েকটি প্রতিষ্ঠানের সাথে তুলনা করা যদি যায়, তখন সেটাকে বলা হবে যে সেই হিসাব বিজ্ঞানের তথ্যটা হচ্ছে তুলনাযোগ্য। তো তুলনাযোগ্যতার ফল পাওয়া যাবে যদি ভিন্ন ভিন্ন কোম্পানি একই পদ্ধতিতে হিসাব রাখে। এখন যদি এমন হয় তোমার কোম্পানি একটা পদ্ধতিতে হিসাব রাখছে কিন্তু অন্য কোম্পানি আরেক পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করছে, ওই ক্ষেত্রে গিয়ে কিন্তু সেটাকে তুলনাযোগ্য তথ্য বলা যাবে না। কারণ এটা তুলনা করা যাচ্ছে না, তুমি করেছো হচ্ছে এক পদ্ধতিতে, ও করেছে আরেক পদ্ধতিতে, যার ফলে এখানে একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে, তখন এখানে আর তুলনা করা পসিবল না। তো তুলনাযোগ্যের যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে আমরা একটা
এক নজরে দেখে নিই যে সমজাতীয় প্রতিষ্ঠানের সাথে এই তথ্যগুলো কি করা যাবে, তুলনা করা পসিবল হবে এবং ভিন্ন ভিন্ন কোম্পানি একই পদ্ধতি অনুসরণ করতে হবে, তাহলে বলতে পারবো যে হিসাব তথ্যটা হচ্ছে তুলনাযোগ্য। তারপরে লাস্ট যে গুণাবলী রয়েছে সেটি হচ্ছে সামঞ্জস্যতা, ধারাবাহিকতা কিংবা স্থিরতা। ধারাবাহিকতা বলতে বোঝায় কোম্পানি বছরের পর বছর একই হিসাব নীতি অনুসরণ করবে। ধারাবাহিকতা থাকলে ভবিষ্যৎ সম্পর্কে অর্থবহ পূর্বানুমান করা সম্ভব হবে। ব্যাপারটা হচ্ছে কোম্পানি এই বছর হচ্ছে এক পদ্ধতি ব্যবহার করলো, পরের বছরে অন্য পদ্ধতি ব্যবহার করলো, তাহলে কিন্তু এটা জিনিসটা কনসিস্টেন্ট হলো না কিংবা সামঞ্জস্যপূর্ণ বা ধারাবাহিক হলো না। যদি প্রতি বছর ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করে তখন গিয়ে যেটা হয়, তখন গিয়ে হচ্ছে একে তো আগের বছরের সাথে তুলনা করা পসিবল হয় না, সেম ভাবে ভবিষ্যতে কি হতে পারে সেটা সম্পর্কে প্রেডিকশন করা আসলে পসিবল না, কারণ ভিন্ন ভিন্ন বছরের মধ্যে ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করছে। যদি আমি দীর্ঘকাল ধরে একই পদ্ধতি ব্যবহার করি তাহলে সেটা প্রতিষ্ঠানের জন্য হচ্ছে খুবই ভালো হবে। এই কারণে কি বলা হচ্ছে যে ধারাবাহিকতা বলতে কোম্পানি বছরের পর বছর একই হিসাব নীতি অনুসরণ করবে এবং ধারাবাহিকতা থাকলে কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কে অর্থবহ পূর্বানুমান করা সম্ভব হবে। তো এটার একটা যে বৈশিষ্ট্য যে কোম্পানি বছরের পর বছর একই হিসাব নীতি অনুসরণ করে। এবার আমরা চলে আসি হিসাব বিজ্ঞানের নীতিমালার মধ্যে। নীতিমালা বলতে কি বোঝানো হচ্ছে, হিসাব বিজ্ঞানের যাবতীয় কার্যাবলী পরিচালনা এবং উদ্দেশ্যাবলী সাধনের জন্য কতগুলো মৌলিক ধারণা এবং প্রচলিত প্রথা প্রয়োগ করা হয়ে থাকে। সামগ্রিকভাবে এদেরকে হিসাব বিজ্ঞানের নীতিমালা বলা হয়ে থাকে। হিসাব বিজ্ঞানের মধ্যে কিন্তু অসংখ্য কার্যাবলী রয়েছে, উদ্দেশ্য রয়েছে। এখন এই জিনিসগুলো যদি একটা নির্দিষ্ট ওয়েতে করা না হয় তখন কিন্তু অবশ্যই কি হবে না, এটা ঠিকভাবে হচ্ছে প্রয়োগ করা পসিবল হবে না, আমরা অনেক সময় ভুল করে ফেলবো। তো সবকিছুতে জন্য নীতি আছে, হিসাব বিজ্ঞানেরও অনেকগুলো নীতি আছে এবং এই নীতিমালা সম্পর্কে হচ্ছে আমরা আজকে জানার চেষ্টা করব। হিসাব বিজ্ঞানের নীতিমালাগুলোকে সামগ্রিকভাবে 3 ভাগে ভাগ করা যায়: ধারণা, নীতিসমূহ এবং সীমাবদ্ধতা। তো প্রথমত আমরা ধারণা নিয়ে কথা বলি। প্রথম যে ধারণা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। এই ধারণা অনুযায়ী কিছু নির্দিষ্ট মেয়াদী প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান সমূহ অনির্দিষ্ট কাল ধরে চলমান থাকবে বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ প্রতিষ্ঠানটি বছরের পর বছর চলবে এবং ভবিষ্যতে এই ব্যবসায় বন্ধ করার কোনো পরিকল্পনা নেই, এটি হচ্ছে ধরে নেওয়া হয়। এটাই হয় নরমালি, যে যদি কোনো মেয়াদী প্রতিষ্ঠান না হয় সেক্ষেত্রে কিন্তু ধরেই নেওয়া হয় এটা হচ্ছে অনির্দিষ্ট কাল ধরে হচ্ছে চলবে। এই যে নীতি রয়েছে এটাকে বলা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা। তো চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী সম্পত্তি ও দায় শ্রেণী বিভাগকরণ করা হয়ে থাকে। তো চলমান ধারণা প্রতিষ্ঠান অনুযায়ী যেহেতু আমরা দেখে নিচ্ছি যে প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্ট কাল ধরে চলবে, তাই যত ধরনের সম্পদ এবং দায় রয়েছে এগুলোকে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী হিসেবে কি করতে হয়, শ্রেণী বিভাগ করতে হয়। স্বল্পমেয়াদী বলতে বোঝানো হচ্ছে যে 1 বছরের মধ্যে যেগুলো শেষ হয়ে যাবে সেগুলোকে স্বল্পমেয়াদী বলা হচ্ছে, এবং যেগুলোর মেয়াদ হচ্ছে 1 বছরের বেশি সেগুলো আমাদের হিসাব বিজ্ঞানের মধ্যে দীর্ঘমেয়াদী হিসেবে চিহ্নিত করা হয়। তো এই কাজটা করা হয় কি চলমান ধারণা অনুযায়ী। তারপরে হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনে বিভক্ত করা হয় এই চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। আমাদের যে লেনদেনগুলো হয়ে থাকে সেই লেনদেনগুলো মুনাফা জাতীয় কখন হবে, যদি কোনো লেনদেন বছরে একাধিকবার কিংবা নিয়মিত সংঘটিত হয় এবং সেটার কি হয় যে সেটার মেয়াদ 1 বছরের মধ্যে শেষ হয়ে যায়, সুবিধার মেয়াদ 1 বছর শেষ হয়ে যায়, তাকে আমরা বলছি মুনাফা জাতীয়। আবার যে সকল লেনদেন হচ্ছে বছরে একাধিকবার বা নিয়মিত সংঘটিত হয় না এবং 1 বছরের বেশি সময় ধরে যার থেকে সুবিধা পাওয়া পসিবল, তাকে আমরা বলে থাকি হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। তো এই মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় এই লেনদেনে বিভক্ত করা হয় কিন্তু এই চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। এই চলমান প্রতিষ্ঠান ধারণার অনুযায়ী অবচয় ও অবলোপন ধার্য করা হয়ে থাকে। এখানে যে পয়েন্টগুলো বলা হচ্ছে সেই পয়েন্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এগুলো থেকে কোশ্চেন আসে যে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী সম্পত্তি ও দায় শ্রেণীবিভাগকরণ করা হয় কোন ধারণা অনুযায়ী বা কোন নীতি অনুযায়ী, তখন এই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। এটা আসতে পারে যে মূলধন জাতীয় লেনদেনে বিভক্ত করা হয়ে থাকে কোন ধারণা অনুযায়ী, সেটার অ্যান্সার হবে হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। তাই আমরা কি শিখলাম যে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী সম্পত্তি ও দায় শ্রেণীবিভাগ করা হয় এই চলমান ধারণা নীতি অনুযায়ী। চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনে বিভক্ত করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী, এবং এই ধারণা অনুযায়ী প্রতিষ্ঠানের অবচয় ও অবলোপন ধার্য করা হয়ে থাকে। তো চলে যাই আমাদের নেক্সট ধারণার মধ্যে।
যেটি হচ্ছে হিসাবকাল ধারণা। আমরা দেখে এসেছি যে চলমান নীতি অনুযায়ী ব্যবসায় নির্দিষ্ট কোনো কি নেই, ব্যবসায় নির্দিষ্ট কোনো আয়ুষ্কাল নেই, কিন্তু আর্থিক অবস্থা জানতে হলে অবশ্যই অনির্দিষ্ট কাল সময় ধরে কি করা যায় না, অপেক্ষা করা যায় না যে আমার ব্যবসা চলছে আজীবন চলছে, একদম শেষ পর্যায়ে গিয়ে হচ্ছে জান ব্যবসার কি অবস্থা, ব্যাপারটা কিন্তু এরকম না। এই জন্য প্রতিষ্ঠানের অনন্ত আয়ুষ্কালকে ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে ভাগ করে নেওয়া হয়, এক একটি ভাগকে বলা হয়ে থাকে হচ্ছে হিসাবকাল। তো যেই নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের যে অনন্ত আয়ুষ্কাল রয়েছে, যে আমরা কতদিন পর্যন্ত ব্যবসাটা চলবে আমরা জানি না, সেই অনন্ত আয়ুষ্কালকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নেওয়া হচ্ছে, তাকে আমরা বলছি হিসাবকাল ধারণা। এই হিসাবকাল ধারণা অনুযায়ী কি করা হয়, হিসাবকাল ধারণা অনুযায়ী বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। আমরা যে বিশদ আয়ের মধ্যে হচ্ছে আয় এবং ব্যয়কে দেখিয়ে আমরা নেট মুনাফা বা নেট ক্ষতি নির্ণয় করে থাকি। তো এই বিশদ আয় বিবরণী তৈরি করা হয়েছে কিভাবে, এই হিসাব বিজ্ঞান নীতির এই হিসাবকাল ধারণা অনুযায়ী। তো তোমার কোশ্চেন আসতেই পারে যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয় কোন ধারণা অনুযায়ী, সেক্ষেত্রে অ্যান্সারটা হবে হিসাবকাল ধারণা। তারপর হচ্ছে এই হিসাবকাল ধারণা অনুযায়ী সমন্বয় জাবেদা প্রস্তুত করা হয়ে থাকে। যেহেতু বছরের শেষে গিয়ে এই সমন্বয় জাবেদা প্রস্তুত করতে হয়, তাই হিসাবকাল ধারণা অনুযায়ী এই সমন্বয় জাবেদা প্রস্তুত করা হয় এবং সমাপনী জাবেদা প্রস্তুত করা হয় এই হিসাবকাল ধারণা অনুযায়ী। কারণ এই বছরের যে অস্থায়ী নামিক হিসাবগুলো রয়েছে, এগুলাকে আমি এই বছরের মধ্যে শেষ করে দিব এবং এই এক বছর বা এক হিসাবকাল নিয়ে কাজ করে এক হিসাবকাল নিয়ে কাজ করে হচ্ছে এই হিসাবকাল ধারণা। এই কারণে গিয়ে এই বিষয়ে আয় বিবরণী, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা সবাই প্রস্তুত করা হয়ে থাকে হিসাবকাল ধারণা অনুযায়ী। এই হিসাবকাল কেমন হতে পারে, এই হিসাবকাল হতে পারে হচ্ছে 1 বছর মেয়াদি, 6 মাস মেয়াদি, 4 মাস বা 3 মাস। এটা হচ্ছে প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে থাকে। এই ক্ষেত্রে নির্দিষ্ট করে আসলে বলা নেই যে 1 বছরই হওয়া লাগবে কিংবা 3 মাসে হওয়া লাগবে। প্রতিষ্ঠান যত সময় পর পর হচ্ছে তৈরি করতে চায়, এটা প্রতিষ্ঠানের উপর নির্ভর করছে। এরপরে যে ধারণা নিয়ে জানবো সেটা হচ্ছে অর্থের মূল্যের একক ধারণা। এই ধারণা অনুযায়ী হিসাব বিজ্ঞানে সেই সব তথ্য লিপিবদ্ধ করা যাবে যা অর্থের অঙ্কে পরিমাপ করা যায়। অর্থাৎ যে সকল তথ্য অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না, সেটাকে কখনোই আমি কি করতে পারবো না, হিসাব তথ্যের মধ্যে হচ্ছে অন্তর্ভুক্ত করতে পারবো না। যেমন ব্যবসায়ের একজন দক্ষ কর্মীর মৃত্যু হয়ে গেল, এটা অবশ্যই ব্যবসার জন্য অনেক কষ্টকর একটা ব্যাপার এবং ব্যবসার মধ্যে অবশ্যই এটা ক্ষতিকর একটা প্রভাব ফেলবে। কিন্তু যেহেতু এটা আর্থিক মূল্যে পরিমাপ করা যায় না, তাই এটা কি করা যাবে, এটাকে লিপিবদ্ধ করা আসলে পসিবল না। ঠিক আছে, তো ব্যবসায় দক্ষ কর্মীর মৃত্যু হলো, যার ফলে ক্ষতিকর প্রভাব পড়ছে, এটার যেহেতু কোনো আর্থিক মূল্যে পরিমাপ করা যাচ্ছে না, এই জন্য এটাকে হিসাব তথ্য লিপিবদ্ধ করা যাচ্ছে না। সেম ভাবে যে সকল তথ্যকে কি করা যায়, আর্থিক ভাবে দেখা যায় যে এটার কি কি পরিমাণ আর্থিক মূল্য রয়েছে, শুধুমাত্র ওইগুলাকে আমি এই হিসাব তথ্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো। তারপরে যে ধারণা রয়েছে সেটি হচ্ছে ব্যবসায়িক সত্তা ধারণা। এটি খুবই ইম্পর্টেন্ট ধারণা, যে এই ধারণা অনুযায়ী প্রতিষ্ঠান থেকে মালিককে আলাদা বিবেচনা করা হয়ে থাকে, যার ফলাফল হচ্ছে কারবার ও মালিক দুইটি পৃথক সত্তার অধিকারী। অর্থাৎ এখানে কিন্তু কারবার এবং মালিককে সেম বিবেচনা করা হচ্ছে না। কারবার হচ্ছে একটা আলাদা সত্তা, মালিক হচ্ছে একটা আলাদা সত্তা। আমি চাইলে মালিকের নামে হচ্ছে আলাদা করে কেস করতে পারি, চাইলে আমি প্রতিষ্ঠানের নামে হচ্ছে আলাদা করে কেস করতে পারি। এক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠান এবং মালিককে সেম ধরে নেওয়া হচ্ছে না। তো মালিকের যত ধরনের ব্যয় রয়েছে সেটাই কিন্তু আমরা এই কারণে কারবারের ব্যয় হিসেবে কি করি না, কারবারের ব্যয় হিসেবে এটাকে আমরা লিপিবদ্ধ করি না। যেমন অনেক সময় দেখা যায়, বলা হয় যে কারবারের হতে অর্থ নিয়ে মালিক নিজের বাজারের হচ্ছে খরচ পরিশোধ করলেন। এই ক্ষেত্রে এটা কিন্তু কার খরচ, এটা মালিকের খরচ। এই বাজার খরচটা কিন্তু অবশ্যই কারবার রেকগনাইজ করবে না। কারবারের ক্ষেত্রে হচ্ছে যেটা দেখতে হবে যে মালিক ব্যবসায় থেকে অর্থ নিয়ে গিয়ে কিছু একটা করেছেন। এখন কি করেছেন এটার জন্য মেন ফ্যাক্ট না, মেন ফ্যাক্টটা হচ্ছে মালিক কারবার থেকে টাকা নিয়ে চলে গিয়েছে, ওটাকে আমরা উত্তোলন হিসেবে কি করে লিপিবদ্ধ করি। এখন এই মালিক ব্যবসা থেকে নিয়ে যা ইচ্ছা করুক, ওই কোনো ব্যয়কে কিন্তু কারবার আসলে দেখে না, কারবারে দেখেও লাভ নেই। কারবার শুধুমাত্র টাকা চলে গিয়েছে ব্যবসা থেকে, সেটাকে সে উত্তোলন হিসেবে হচ্ছে এটা লিপিবদ্ধ করে দিবে। তো এই কারণে কি করা হয়, এই কারণে হচ্ছে মালিক থেকে ব্যবসায়ীকে একদম আলাদা ধরে নেওয়া হয় এবং ব্যবসায়ী সত্তার ধারণা অনুযায়ী মালিক প্রতিষ্ঠান আলাদা, মূলধনকে দায় হিসেবে দেখানো হয়ে থাকে। তো আমরা জানি যে আমাদের হিসাব সমীকরণ অনুযায়ী সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এই দায়কে আসলে বলা হয়ে থাকে বহির্দায় এবং মালিকানা সত্ত্ব যেটা রয়েছে সেটাকে অন্তর্দায় বলা যায়, অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে দায়।
মূলধনকে কিন্তু ব্যবসায়ের এক ধরনের দায় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। দায়ের উপর যেমন কি দেওয়া হয়, সুদ প্রদান করা হয়ে থাকে, তেমনি ভাবে মূলধনের উপর কিন্তু মালিককে একটা মূলধনের সুদ প্রদান করা হয়ে থাকে, যেটা ঋণের সুদের মতো এক ধরনের ব্যয়। ঋণের সুদ যেমন একটা ব্যয়, তেমনি মূলধনের উপর যে সুদ প্রদান করা হয়ে থাকে সেটাও কিন্তু একটা ব্যয়। এমন না যে মালিক আজীবনের জন্য তার অর্থ ব্যবসায়ীকে একদম দিয়ে দিয়েছে, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে যখন কিনা হচ্ছে ব্যবসায় বিরক্ত হয়ে যাবে, তখন কিন্তু অবশ্যই মালিককে সেই অর্থ আবার ফেরত দিয়ে দেওয়া লাগবে। অর্থাৎ মালিকের কাছে ব্যবসায় তার মূলধনের জন্য দায়বদ্ধ। এই কারণে মূলধনে কি করা হয়, দায় হিসেবে দেখানো হয়, এবং মালিক এবং প্রতিষ্ঠান দুইটা আলাদা সত্তা হিসেবে ধরা হয় এই ব্যবসায়িক সত্তার ধারণা অনুযায়ী। তো আশা করছি যে 4টা ধারণা নিয়ে বললাম, এই 4টা ধারণা সম্পর্কে তোমাদের আর কোনো ধরনের কোনো কনফিউশন নেই। এবার আমরা চলে যাব হচ্ছে নীতির মধ্যে। প্রথম যে নীতি নিয়ে কথা বলা হবে সেটি হচ্ছে ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্য নীতি। এই নীতি অনুযায়ী স্থায়ী সম্পদ সমূহ যে মূল্যে ক্রয় করা হয়েছিল সেই মূল্যেই প্রতি বছর আর্থিক অবস্থা বিবরণীতে দেখানো হয়। বাজার মূল্যে কখনোই দেখানো হয় না, কারণ স্থায়ী সম্পদ বিক্রির জন্য না, বরং দীর্ঘকাল ব্যবসায় ব্যবহারের জন্য ক্রয় করা হয়ে থাকে। ব্যাপারটা কিন্তু এমন না যে আমি একটা সম্পদ কিনলাম, কিনে হচ্ছে আমি কালকে আবার বিক্রি করে দিব বা পরশুদিন বিক্রি করে দিব। আমরা কিন্তু সম্পত্তি বিক্রির জন্য কিনি না, আমরা সম্পত্তি কিনে হচ্ছে ব্যবহারের জন্য। এই কারণে এর বাজার মূল্য আসলে আমাদের প্রতিষ্ঠানকে খুব বেশি একটা এফেক্ট করছে না। আমার যেটা লাগে, আমার প্রতিষ্ঠানের জন্য লাগবে হচ্ছে আমি কি দামে সেটাকে হচ্ছে ক্রয় করেছিলাম। তো ক্রয় মূল্য বলতে এখানে সম্পত্তি অর্জনে প্রদত্ত অর্থ ও ব্যবহার উপযোগী করে তোলার জন্য আনুষঙ্গিক সকল খরচকে বোঝানো হচ্ছে। যেমন একটা সম্পত্তি হয়তো ক্রয় করা হলো 60 লাখ টাকা দিয়ে, এবং কেনার পর সেটাকে হচ্ছে মজুরি খরচ দেওয়া লেগেছে, তারপর সেটার পরিবহন খরচ ছিল, সেটা সংস্থাপন ব্যয় ছিল। এই সকল ব্যয়কে কিন্তু আলটিমেটলি গিয়ে ওই যন্ত্রপাতির মধ্যে কি করবো, আমরা অন্তর্ভুক্ত করব। যেমন যদি বলা হয় যে যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন খরচ 2000 টাকা, এক্ষেত্রে জাবেদা কি হয়, এক্ষেত্রে জাবেদা কিন্তু পরিবহন খরচ ডেবিট হবে না, এই ক্ষেত্রে ডেবিট হয়ে যাবে যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কারণ হচ্ছে একটা সম্পত্তি কেনার পর সেই সংক্রান্ত যত ধরনের ব্যয় রয়েছে ওই সব ব্যয়কে হচ্ছে আমাদেরকে ওই সম্পদের নামে অন্তর্ভুক্ত করতে হবে, এবং ওই যত ধরনের ব্যয়গুলো রয়েছিল ওই সবগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তো এই বললাম যে ক্রয় মূল্য বলতে সম্পত্তি অর্জনে প্রদত্ত অর্থকে তো দেখানো হয়, তার সাথে ব্যবহার উপযোগী করার জন্য আনুষঙ্গিক সকল খরচ কি করা হয়, অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। এখন এই ক্রয় মূল্য নীতি অনুযায়ী বলা হচ্ছে স্থায়ী সম্পত্তি যে মূল্যে ক্রয় করা হয়েছিল প্রতি বছর সেই মূল্যেই দেখানো লাগবে। এইটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে, ধরো তুমি একটা 1 লক্ষ টাকা দামের একটা যন্ত্রপাতি কিনলে এবং এটার উপর অবচয় হয়েছে মনে করো 10,000 টাকা। তো অবচয় 10,000 টাকা হলে অবশ্যই এই বছরের পুঞ্জীভূত অবচয় হচ্ছে 10,000 টাকা। তখন তুমি 1 লাখ টাকার থেকে এই বছরে পুঞ্জীভূত অবচয় 10,000 টাকা বাদ দিবে, তাহলে আর্থিক অবস্থা বিবরণীতে শো করবে কত, 90,000 টাকা। পরবর্তী বছর যখন তুমি আবার বিশদ আয় বিবরণী করবে, মালিকানা সত্ত্ব বিবরণী করবে, আর্থিক অবস্থা বিবরণী করবে, তখন তো তুমি বিশদ আয় বিবরণীর মধ্যে অবচয় দেখাবে আবার 10,000 টাকা। কিন্তু আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে আমরা কিন্তু 90,000 থেকে 10,000 বাদ দিব না, আমাদেরকে যেটা করতে হবে 1 লাখ থেকে এবার 20,000 টাকা বাদ দিতে হবে। 1 লাখ টাকাটা হচ্ছে একদম পূর্বের যে ভ্যালু ছিল, যে ক্রয় মূল্য ছিল, যে বললাম এই ক্রয় মূল্য দেখাতে হবে, এবং এর থেকে 2 বছরের যে অবচয় রয়েছে, অর্থাৎ 2 বছরের অবচয় মিলে যে পুঞ্জীভূত অবচয় হলো সেই পুঞ্জীভূত অবচয়কে বাদ দেওয়া লাগবে। তৃতীয় বছরে সেম কাজ করা হবে, তৃতীয় বছরে 1 লাখ থেকে আমি 30,000 মাইনাস করব, 80,000 থেকে কখনোই 10,000 মাইনাস করবো না। চতুর্থ বছরে গিয়ে 1 লাখ থেকে 40,000 মাইনাস করবো। তো দেখতে পাচ্ছি যে প্রতি বছর হচ্ছে কি করা হচ্ছে, প্রতি বছর ওই 1 লাখ টাকায় দেখানো হচ্ছে, তার থেকে জাস্ট পুঞ্জীভূত অবচয়গুলি বাদ দিয়ে বর্তমানে কি মূল্য রয়েছে সেই পুস্তক মূল্যটাকে হচ্ছে শো করা হচ্ছে। এই কারণে বলা হচ্ছে এই নীতি অনুযায়ী স্থায়ী সম্পত্তি যে মূল্যে ক্রয় করা হয়েছিল সেই মূল্যেই প্রতি বছর আর্থিক অবস্থা বিবরণীতে দেখানো হয়। আমি যে 1 লাখ টাকা যন্ত্রপাতি কিনেছিলাম, আজীবন আমি ওই 1 লাখ টাকায় দেখিয়ে যাব, তার থেকে জাস্ট পুঞ্জীভূত অবচয়গুলো বাদ দিয়ে যাব। কিন্তু যদি এটা অন্য কোনো সম্পদ হয়, লাইক ইজারা সম্পত্তি, ইজারা সম্পত্তির ক্ষেত্রে কি করা হয়, ইজারা সম্পত্তির ক্ষেত্রে হচ্ছে 1 লাখ টাকার যন্ত্রপাতি কিনলাম, সেটার থেকে আমি 10,000 টাকা মাইনাস করে দিব, তাহলে বের হবে 90,000। পরবর্তী বছরে গিয়ে 90,000 থেকে আবার বাদ দিয়ে দেওয়া হয় হচ্ছে 10,000, তাহলে বের হয় 80,000। এইভাবে করে ইজারা সম্পত্তি যায়, কিন্তু যে কোনো ব্যবসায়ী স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে এই কাজটা করা হয় না, তখন পুঞ্জীভূত অবস্থায় বাদ দেওয়া হয় এবং প্রতি বছর যেই মূল্যে ক্রয় করা হয়েছিল সেই মূল্যই দেখানো হয়ে থাকে।
এই ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্য নীতি অনুযায়ী কি করা হয়, স্থায়ী সম্পত্তিকে সবসময় ক্রয় মূল্যে প্রদর্শন করা হয়ে থাকে। তো আমরা এবার জেনে গেলাম হচ্ছে ঐতিহাসিক বা ক্রয় মূল্য নীতি সম্পর্কে। এবার জেনে নিব আমরা পূর্ণ প্রকাশ নীতি সম্পর্কে, যেটা আমাদের 2 নম্বর নীতি। সো হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীদের আর ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিতে এই পূর্ণ প্রকাশ নীতি ব্যবহৃত হয়ে থাকে। প্রায় সময় দেখা যায় যে আমি হয়তো কোনো একটা কাজ করলাম, যে কাজটা আসলে দুইটা ওয়েতে করা পসিবল, হয়তো সম্পদ হিসেবে দেখানো পসিবল অথবা খরচ হিসেবে দেখানো পসিবল, কিন্তু আমি দেখালাম হচ্ছে সম্পদ হিসেবে। এখন এই জিনিসটা আসলে ক্লিয়ার করে দেওয়া দরকার যে আমি এটাকে সম্পদ হিসেবে দেখিয়েছি। এই কারণে ওই আর্থিক বিবরণী করার পর সেটা নিচে দিয়ে কি করতে হবে, আমাদের নোট দিয়ে দেওয়া লাগবে। এখন এই যে নোট দেওয়া হচ্ছে, এটা করা হচ্ছে এই পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। অর্থাৎ ব্যাপারটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি এখানে যে এই পদ্ধতি ব্যবহার করলাম, অন্য পদ্ধতি ব্যবহার করিনি, এই জিনিসটাকে আমি ক্লিয়ার করে দিয়েছি যাতে করে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা না হয়। তো যেই নীতি অনুযায়ী সব তথ্যকে হচ্ছে সঠিকভাবে প্রকাশ করা হয়ে থাকে তাকেই বলা হয় পূর্ণ প্রকাশ নীতি। তো পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী জাবেদার ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে। আমি যে জাবেদা দিলাম, যে কোনো একটা হয়তো আমি নগদ অর্থ হচ্ছে মূলধন হিসেবে নিয়ে এসেছি, জাবেদা কি, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নিচে একটা ছোট করে একটা ব্যাখ্যা দিয়ে দিই যে মূলধন নগদ টাকা মূলধন হিসেবে নিয়ে আসা হলো। নিচে ছোট করে একটা ব্যাখ্যা দিয়ে আমি ক্লিয়ার করে দিলাম যে এই লেনদেনটা এই ঘটনার ফলে হয়েছে, এই কাজটা করা হয়ে থাকে এই পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী, যা পরবর্তীতে আমাদের এই লেনদেনটি বুঝতে কি করে সহায়তা করে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে এই পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। কি হয়, যদি কখনো হচ্ছে ব্যাংকের সাথে নগদান বইয়ের যে পার্থক্য সৃষ্টি হয়, সেই পার্থক্য দূর করার জন্য আমরা যেই বিবরণী প্রস্তুত করা থাকি তাকে আমরা বলে থাকি ব্যাংক সমন্বয় বিবরণী। তো এই ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু প্রস্তুত করা হয়ে থাকে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। ভুল সংশোধনী জাবেদা দেওয়া হয় এই পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী, যে আমি কি করেছিলাম, হয়তো কোনো একটা জাবেদার মধ্যে ভুল করে ফেলেছিলাম, পরবর্তীতে গিয়ে এই ভুলটা ধরা পড়েছে। তো এটার জন্য যে আমি ভুল সংশোধনী জাবেদা দিব, এটা করা হচ্ছে এই পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। এবং আর্থিক বিবরণীতে বিভিন্ন খসড়া ও টিকা অন্তর্ভুক্ত করার জন্য আমরা যে নীতি ব্যবহার করি তাকে বলা হয় পূর্ণ প্রকাশ নীতি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা নীতি। তো এটা থেকে কি জানলাম, যে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী জাবেদার ব্যাখ্যা প্রদান করা হয়ে থাকে। এটা 1 নাম্বার। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকি এই পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। ভুল সংশোধনী জাবেদা দেওয়া হয় এবং আর্থিক বিবরণীর মধ্যে যত ধরনের খসড়া এবং টিকা দেওয়া হয়, এটা করা হয় এই পূর্ণ প্রকাশ নীতির জন্য। চলে যাই আমাদের নেক্সট নীতির মধ্যে, যেটি হচ্ছে আয় স্বীকৃত নীতি। এই নীতিটা একদম ইম্পর্টেন্ট নীতি একটা। এখানে বলা হয়েছে আয় স্বীকৃত নীতি অনুযায়ী আমরা ওই সকল আয়কে লিপিবদ্ধ করব যা ওই নির্দিষ্ট হিসাবকালের মধ্যে অর্জিত হয়েছে। এই হিসাবকালের বাইরের কোনো আয়কে আয় হিসেবে গণ্য করা যাবে না। ব্যাপারটা হচ্ছে এরকম যে এই বছরের মধ্যে, মানে এক বছরে কত মাস, এক বছরে হচ্ছে 12 মাস। তো 12 মাসের থেকে যদি আমি কম কোনো ধরনের হচ্ছে আয় করি, হয়তো আমি 10 মাসের টাকা নগদে পেয়েছি, কত মাসের টাকা আমি নগদে পাইনি, 2 মাসের টাকা আমি নগদে পাইনি, বছরের শেষে গিয়ে যখন কিনা হচ্ছে আমি বিশদ আয় বিবরণের মধ্যে আয় শো করব, আমাকে 10 মাসের না, আমাকে অবশ্যই 12 মাসের কি করতে হবে, আয় শো করতে হবে। যদিও 2 মাসের টাকা হচ্ছে আমি এখনো পাইনি, সেটা নগদ হিসেবে পাইনি কিংবা ব্যাংক হিসেবে কোনোভাবেই হচ্ছে কোনো মাধ্যমে আমি এখনো পাইনি, কিন্তু তাও কি করতে হবে, তাও আমাকে ওই 2 মাসের আয়কে দেখাতে হবে, কারণ এটা এই বছরের আয়, এটা এই বছরেই অর্জিত হয়ে গিয়েছে। নগদে পাওয়া গিয়েছে নাকি নগদে পাওয়া যায়নি সেটা আসলে মেইন ফ্যাক্ট না। আবার হয়তো 10 মাসের জায়গায় আমি 14 মাসের টাকা পেয়েছি, 12 মাস হচ্ছে এক বছরে, আমি 2 মাসের টাকা অগ্রিম পেয়ে গিয়েছি, সেক্ষেত্রেও ঝামেলা আছে। সেক্ষেত্রে আমাকে 2 মাসের অগ্রিম টাকাকে বাদ দিয়ে দেখাতে হবে, কারণ এটা এই বছরের টাকা না, এই বছরে এটা আমি উপার্জন করিনি, এটা হচ্ছে একটা অনুপার্জিত আয়। আমাকে অবশ্যই কোনো আয় করতে হলে সেটাকে উপার্জন করতে হবে। তো এটা চলে যাবে হচ্ছে পরের বছরের মধ্যে, তাই এই বছরের আয় থেকে এটাকে আমরা বাদ দিয়ে দিব। সো 2 মাসের যে টাকাটা ছিল আগের বার যে আমি পরিশোধ আমাকে করা হয়নি, সেটাকে বলা হচ্ছে বকেয়া আয় কিংবা হচ্ছে মানে কি আয়, সেটাকে বলা হয় অনাদায়ী আয়। আর এক্সট্রা যে আয়টা হয়েছিল সেটাকে বলা হচ্ছে অগ্রিম আয় কিংবা কি আয়, সেটাকে বলা হচ্ছে অনুপার্জিত আয়। তো এই আয় স্বীকৃত নীতি অনুযায়ী অর্জিত আয়কে ওই হিসাবকালের মধ্যে লিপিবদ্ধ করা হয়, বকেয়া আয়কে আয়ের সাথে যোগ করা হয়। কারণ বকেয়া আয় যে বললাম 2 মাসের টাকা আমি পাইনি, এটা পাই বা না পাই অবশ্যই সেটাকে হচ্ছে আমার যোগ করে দেখাতে হবে, এবং এটা কি করা হয়, সম্পদ হিসেবে
আর্থিক অবস্থা বিবরণীতে প্রদর্শন করা হয়। সম্পদ বলতে চলতি সম্পদের আন্ডারে এটাকে আমার প্রদর্শন করতে হবে। আবার অগ্রিম আয়কে আয়ের থেকে বাদ দিয়ে দেওয়া হয়, কারণ এটা আসলে এই বছরের আয়ের মধ্যে ইনক্লুডেড না। তো যদি এমন হয় আমি এই বছরে 14,000 টাকা পেয়েছি, যার মধ্যে 2,000 টাকা অগ্রিম, 14,000 থেকে 2,000 বাদ দিয়ে 12,000 টাকা এই বছরে শো করতে হবে এবং তাকে হচ্ছে দায় হিসেবে প্রদর্শন করতে হবে। কেন দায় হিসেবে প্রদর্শন করতে হয়? কারণ এটা আমাদের জন্য একটা অনুপার্জিত বা অগ্রিম আয়, এবং অবশ্যই এর জন্য ভবিষ্যতে কি করতে হবে, ভবিষ্যতে আমার সেবা প্রদান করতে হবে বা পণ্য দেওয়া লাগবে। পণ্য দেওয়ার জন্য কিংবা সেবা প্রদান করার জন্য আমি তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ। এই কারণে এই অগ্রিম আয়কে বলা হচ্ছে এক ধরনের দায়। এবং বকেয়া আয় যেহেতু আমি অন্য কারোর থেকে কোনো সুবিধা পাবো, এই কারণে এই বকেয়া আয়টা হচ্ছে এক ধরনের সম্পদ। তো আয় স্বীকৃত নীতির মতোই আরেকটা নীতি হচ্ছে ব্যয় স্বীকৃত নীতি। এই নীতি অনুযায়ী নির্দিষ্ট হিসাবকালে প্রতিষ্ঠানের আয়ের বিপরীতে খরচগুলোকে দেখিয়ে প্রকৃত ফলাফল নির্ণয় করা হয়। ব্যয় নগদে কিংবা বকেয়া যেভাবে সংগঠিত হয় না কেন, তাকে ওই বছরে আয়ের বিপরীতে চার্জ করতে হবে। সো আয় যেমন অর্জিত হলেই হচ্ছে আমরা দেখিয়ে দিই, ব্যয় যখন সংগঠিত হবে ঠিক সঙ্গে সঙ্গে হচ্ছে আমাকে এই আর্থিক বিবরণী দেখাতে হবে এবং আয় থেকে সেটা হচ্ছে বাদ দিয়ে তারপর কি করা হয়, যে ফলাফল নির্ণয় করা হয়ে থাকে। এই ক্ষেত্রেও সেম, যদি এমন হয় 12 মাসের জায়গায় আমার এই বছরের মধ্যে হচ্ছে মাত্র 8 মাসের আমি ব্যয় করেছি, নগদে প্রদান করেছি, বাকি 4 মাসের এখনো ব্যয় একই করা হয়েছে, ব্যয় এখনো পরিশোধ করা বাকি রয়েছে, কিন্তু আমি সুবিধা অলরেডি পেয়ে গিয়েছি। অবশ্যই বাকি যে 4 মাসের বকেয়া টাকা ছিল সেটাকে আমার যোগ করে দেখানো লাগবে, কারণ এই টাকাটা কি, এই খরচটা এই বছরের খরচের মধ্যে গিয়ে পড়ছে। যদি আমি টাকা পরিশোধ করিনি, এটা আমি টাকা দেই বা না দেই, যেহেতু এটা এই বছরে সংগঠিত হয়ে গিয়েছে, তাই অবশ্যই এটাকে দেখাতে হবে। আবার যদি অগ্রিম কোনো ব্যয় করে থাকি, সেটা পরবর্তী হিসাবকালের হচ্ছে ব্যয়, এটা এই বছরের হিসাবকালের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না। অগ্রিমকে কি করে দেবো, আমি বাদ দিয়ে দিব। সো এই ব্যয় স্বীকৃত নীতি অনুযায়ী ব্যয়কে আয়ের সাথে মিল বা সমন্বয় করতে হয়। যে আমার যেই ব্যয় সংগঠিত হচ্ছে এটাকে আয়ের সাথে মিল বা সমন্বয় করতে হবে, এবং নিট যে আয়টা বের করে আমি আলটিমেটলি কি ব্যবসায়ের মুনাফা বা ক্ষতি সম্পর্কে ধারণা পেয়ে যাব। বকেয়া আয়কে ব্যয়ের সাথে যোগ করতে হয় এবং এটাকে দায় হিসেবে প্রদর্শন করতে হয়। ব্যয়ের যে বকেয়া, এটাকে আমরা কেন যোগ করছি, কারণ এটা এই বছরের বা এই হিসাবকালের ব্যয়ের মধ্যে গিয়ে পড়ছে, এই কারণে বকেয়া ব্যয়কে আমি অবশ্যই ব্যয়ের সাথে যোগ করে দেব। এবং যেহেতু আমি তৃতীয় কোনো পক্ষকে কোনো ধরনের সুবিধা দেওয়ার জন্য দায়বদ্ধ, এই কারণে এটাকে আমার বিশদ আয় বিবরণীতে যে আমি ব্যয়ের সাথে যে বকেয়া ব্যয় যোগ করলাম, এটাকে আর্থিক অবস্থার বিবরণীতে কি করতে হবে, চলতি দায়ের পাশে দেখাতে হবে। এবং যদি বকেয়া না হয়ে অগ্রিম হয়, সেক্ষেত্রে অগ্রিম ব্যয়কে ব্যয়ের থেকে বাদ দিয়ে দেওয়া হবে। কেন? কারণ এটা পরবর্তী হিসাবকালের হচ্ছে, এটা ব্যয়ের মধ্যে গিয়ে পড়ছে, তাই এটাকে বাদ দিয়ে দিব এবং এটাকে সম্পদ হিসেবে প্রদর্শন করতে হবে। কারণ এখানে যে অগ্রিম একটা ব্যয় করলাম, তার ফলে তৃতীয় কোনো পক্ষের নিকট থেকে আমি ভবিষ্যতে কোনো একটা সুবিধা পাবো, এবং যদি ভবিষ্যতে কোনো পক্ষ থেকে সুবিধা পাওয়া যায়, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে সম্পদ। তাই অগ্রিম ব্যয়টা হচ্ছে একটা সম্পদ এবং বকেয়া ব্যয়টা হচ্ছে একটা দায়। তো কি দেখলাম, যত ধরনের বকেয়া রয়েছে সব বকেয়া গুলাকে হচ্ছে যোগ করা হয়, সেটা হোক আয় কিংবা ব্যয়, এবং সকল ধরনের অগ্রিমকে আমরা বাদ দিয়ে দিব। আয়ের ক্ষেত্রে বাদ দিব, ব্যয়ের ক্ষেত্রে বাদ দিব। যদি বকেয়া ব্যয় হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে দায়, এবং যদি বকেয়া আয় হয় সেটা সম্পদ। আবার অগ্রিম ব্যয়টা হচ্ছে সম্পদ, কিন্তু অগ্রিম আয়কে আমরা দায় হিসেবে প্রদর্শন করে থাকি। তো এগুলো চলে গেল হচ্ছে আমার নীতিমালা। এইবার চলে আসি হচ্ছে সীমাবদ্ধতার মধ্যে। রক্ষণশীলতার সীমাবদ্ধতা হচ্ছে আমাদের প্রথম সীমাবদ্ধতা। এখানে বলা হয়েছে হিসাব রক্ষণের ক্ষেত্রে সম্ভাব্য লাভের দিকে চিন্তা না করে সম্ভাব্য ক্ষতির দিক ভেবে লেনদেন করাকে হিসাব বিজ্ঞানে রক্ষণশীলতার সীমাবদ্ধতা বলে। তো এই নীতি আমাকে আসলে যেটা বলছে, যে যদি কোনো ধরনের সম্ভাবনা থাকে যে ক্ষতি হতে পারে, সেই সম্ভাবনাকে আমি অবশ্যই লিপিবদ্ধ করব। কিন্তু যদি এমন হয় যে ভবিষ্যতে আমার কোনো জায়গা থেকে লাভ হতে পারে, 100% শিওর না হওয়া পর্যন্ত আমি ওই লাভকে কখনোই অন্তর্ভুক্ত করতে পারবো না। কেন? ধরো এই বছরে কোনো একটা ক্ষতির সম্ভাবনা ছিল বা কোনো একটা ব্যয়ের সম্ভাবনা ছিল, আমি সেই ব্যয়টাকে লিপিবদ্ধ করলাম না, তাহলে কি হবে? লিপিবদ্ধ না করলে আলটিমেটলি গিয়ে যদি পরবর্তীতে সত্যি সত্যি সেই ব্যয়টা হয়ে থাকে, আমি কিন্তু আমার আয়কে বেশি দেখিয়ে দিচ্ছি। সো আয় যদি বেশি দেখানো হয়, সেই আয়টা হচ্ছে মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, এবং মালিক যদি সেই মালিকানা সত্ত্ব অনুযায়ী হচ্ছে মুনাফাটাকে নিয়ে চলে যান, তাহলে কিন্তু আলটিমেটলি ব্যবসার যে মূলধন, সেই মূলধন কিন্তু ভেঙে যাবে। এটা কখনোই আমরা চাই না। আবার আয়ের ক্ষেত্রে সেম কাজ হতে পারে।
একটা আয় হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেই আয়টা আলটিমেটলি হয়নি। কিন্তু সেটা কি করেছে, আমি আমার মূলধনের মধ্যে গিয়ে হচ্ছে আমি যোগ করে দিয়েছি, কারণ যেহেতু আমি আয় যোগ করেছিলাম তাই আমার অবশ্যই মুনাফা বেড়ে গিয়েছে এবং মালিক সেই মুনাফা নিয়ে চলে গেল। তখনও কিন্তু কি হয়ে যাবে, ব্যবসার যে মেন মূলধন ছিল সেই মূলধনটা ভেঙে যাবে, এবং ব্যবসার মূলধন ভেঙে যাওয়া কখনোই একটা প্রতিষ্ঠানের জন্য এটা ভালো কোনো খবর হতে পারে না। এই কারণে যত ধরনের ক্ষতির সম্ভাবনা থাকলে আমরা অবশ্যই সেটা লিপিবদ্ধ করব, কিন্তু যদি সামান্যতম মানে খুঁত থাকে, যে সম্ভাবনা থাকে যে এই আয়টা নাও হতে পারে, সেক্ষেত্রে 100% শিওর না হওয়া পর্যন্ত এই আয়টাকে হচ্ছে আমি এখানে লিপিবদ্ধ করতে পারবো না। তো হিসাব রক্ষণের ক্ষেত্রে সম্ভাব্য লাভের দিক চিন্তা না করে সম্ভাব্য ক্ষতির দিক ভেবে লেনদেন লিপিবদ্ধ করাকে হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার সীমাবদ্ধতা বলা হয়ে থাকে। রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুযায়ী সম্পত্তিকে কম, লাভ কম এবং খরচ কি করা হয়ে থাকে, বেশি দেখানো হয়ে থাকে। যদি এমন দুইটা হয়ে থাকে যেখানে দুইটা খরচ হতে পারে, তো সবসময় বেশি খরচের দিকে হচ্ছে আমরা খেয়াল করার ট্রাই করব। দেনাদারকে নিট আদায়যোগ্য মূল্যে দেখানো লাগে। আমরা কি করি, আমরা আর্থিক অবস্থার বিবরণের মধ্যে দেনাদার থেকে অনাদায়ী পাওনাকে বাদ দিই। সো এখানে যে অনাদায়ী পাওনা সঞ্চয় তৈরি করা হচ্ছে, অনাদায়ী পাওনার হিসাবটা করছি, এই সকল কাজ করা হয় রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুযায়ী। যে অনাদায়ী পাওনা সঞ্চিতি কি, ভবিষ্যতে হয়তো দেনাদার আমাকে অর্থ পরিশোধ করবে না, সেই চিন্তা করে আলাদা করে যে সঞ্চিতি প্রস্তুত করা হয়ে থাকে ক্ষতির বিপরীতে, তাকেই বলা হয়ে থাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি কিংবা কুঋণ সঞ্চিতি। সো এই কুঋণ সঞ্চিতি তৈরি করা হচ্ছে রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুযায়ী, কারণ আমি কিন্তু শিওর না যে এই অর্থ আমাকে দিবে নাকি। আমার পাস্ট এক্সপিরিয়েন্স বলছে যে প্রতি বছরই হচ্ছে 5% কি হয়ে যায়, অনাদায়ী হয়ে যায়। তো এই কারণে আমি আগের থেকেই একটা সঞ্চিতি তৈরি করে রাখছি, এবং এটা কিন্তু এখনো হয়নি, এটা হতে পারে, এটা একটা সম্ভাবনা আছে, এটা সম্ভাব্য একটা ব্যয়, এবং এই সম্ভাবনার কথা চিন্তা করে আমি আগের থেকেই হচ্ছে একটা সঞ্চিতি সৃষ্টি করে রেখেছি। তো এই কাজটা করা হচ্ছে এই রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুযায়ী। আবার সমাপনী মজুত পণ্যের মধ্যে যেই মূল্য কম সেই মূল্যকে কি করা হয়ে থাকে, প্রদর্শন করা হয়ে থাকে। সমাপনী মজুত পণ্য বলতো আমরা বিশদ আয় বিবরণের মধ্যে কি কাজ করি, বিশদ আয় বিবরণের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় এই সমাপনী মজুত পণ্য ব্যবহৃত হয়ে থাকে। সমাপনী মজুত পণ্য আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় বাদ দিয়ে থাকি। সো সমাপনী মজুত পণ্য যদি বাড়ে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা কি হয়ে যাবে, কমে যাবে। আবার যদি সমাপনী মজুত মূল্য কমে যায়, তাহলে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় বেড়ে যাবে। আমাকে বলো, আমরা কি ব্যয়কে বেশি দেখানোর চেষ্টা করছি নাকি ব্যয়কে কম দেখানোর চেষ্টা করছি? আমরা অবশ্যই ব্যয়কে বেশি দেখানোর চেষ্টা করছি। সো যেহেতু সমাপনী মজুত মূল্যের পরিমাণটা কমলে আলটিমেটলি গিয়ে হচ্ছে কি বেড়ে যাবে, বিক্রিত পণ্যের ব্যয়টা বেড়ে যাবে। এই কারণে গিয়ে সবসময় সমাপনী মজুত পণ্যের মূল্যের মধ্যে যে মূল্যটা কম সেটাকে প্রদর্শন করতে হয়। প্রায় সময় গিয়ে দেখবে তোমাদের সমন্বয়ে দেওয়া থাকে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা, বাজার মূল্য 50,000 টাকা, এরকম দেওয়া থাকে। এখন আমরা কনফিউজ থাকি যে আমি কি বাজার মূল্য দেখাবো নাকি আমি ক্রয় মূল্য দেখাবো, কোন মূল্য দেখানো উচিত। আসলে বাজার মূল্য বা ক্রয় মূল্যটা মেন ফ্যাক্ট না, মেন ফ্যাক্ট হচ্ছে দুইটার মধ্যে কোনটার ভ্যালু হচ্ছে কম। এখানে যেহেতু একটার মূল্য ছিল 40,000 এবং আরেকটার মূল্য ছিল 50,000, আমি কি খেয়াল করব, আমি খেয়াল করব যেহেতু এখানে 40,000টা কম, তাহলে সেই মূল্যটা আমার দেখানো লাগবে। কারণ 40,000 দেখালে আলটিমেটলি গিয়ে বিক্রিত পণ্যের ব্যয় থেকে 10,000 টাকা কম মাইনাস করা হবে। বিক্রিত পণ্যের ব্যয় 10,000 টাকা কম মাইনাস করলে বিক্রিত পণ্যের ব্যয় 10,000 টাকা বেড়ে যাবে, যার ফলে পরবর্তীতে মানে মুনাফাটা যেটা ছিল মুনাফাটা আলটিমেটলি কমে যাবে, তার ফলে লাভটাকে কম দেখানো হচ্ছে। সো যেই যে সকল জায়গার মধ্যে গিয়ে লাভটাকে কম দেখানো পসিবল এবং খরচটাকে বেশি দেখানো পসিবল, সেই সকল কাজ করা হয়ে থাকে এই রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুযায়ী। এই কারণেই রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুযায়ী প্রতিষ্ঠানকে হচ্ছে এনকারেজ করা হয় সরলরৈখিকের জায়গায় ক্রমহ্রাসমান পদ্ধতি হচ্ছে ব্যবহার করা অবচয় নির্ণয়ের জন্য। কারণ কেন, কারণ ক্রমহ্রাসমানের ক্ষেত্রে কিন্তু প্রথম দিকে বেশি ব্যয় দেখানো হয় এবং পরবর্তীতে হচ্ছে অবচয়ের পরিমাণ কমতে থাকে, এবং সরলরৈখিকের মধ্যে আজীবন অবচয়ের পরিমাণ সেম থাকে। যদি আমি ক্রমহ্রাসমান পদ্ধতি ব্যবহার করি অবচয়ের জন্য, তাহলে প্রথম দিকে কিন্তু বেশি বেশি করে হচ্ছে ব্যয় দেখানো হবে। এই কারণে রক্ষণশীল সীমাবদ্ধতা প্রায় সময় বলে যে মানে ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার করার জন্য কি অবচয় নির্ণয়ের ক্ষেত্রে। এবার আমরা চলে আসি আমাদের নেক্সট সীমাবদ্ধতার মধ্যে, যেটার নাম হচ্ছে বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা। এটা বলতে কি বোঝানো হচ্ছে, হিসাব বিজ্ঞানের বস্তুনিষ্ঠতা সীমাবদ্ধতা অনুযায়ী হিসাব বিজ্ঞানী বিভিন্ন তথ্যসমূহকে তার গুরুত্ব অনুযায়ী পরিবেশন করে থাকেন। আমাকে বলো তো, তোমার ব্যবসার মধ্যে যে ঘড়ি রয়েছে,
সেই ঘড়িটা আসলে একটা ঘড়ি কিনে কত বছর চালানো পসিবল? আমার বাসার মধ্যে একটা ঘড়ি রয়েছে যেটা হচ্ছে একদম 10 বছরের উপরে হয়ে গিয়েছে। এই ঘড়িটা আজও চলছে। এখন এই ঘড়িটা কিন্তু খুব বেশি দিন মানে বেশি টাকা দিয়ে কিন্তু কিনা হয় না, হাইয়েস্ট গেলে 500 থেকে 600 টাকার মতো ছিল। এখন এত কম টাকা দিয়ে একটা কি হয়েছে, একটা ঘড়ি কেনা হয়েছে, কিন্তু এই ঘড়িটা চলছে হচ্ছে অনেক বছর ধরে। এখন এটাকে তুমি কি হিসেবে দেখাবো? যেহেতু কম মূল্য ছিল, তুমি সেটাকে মানে মানে একটা মুনাফা জাতীয় হিসেবে করে খরচ হিসেবে দেখাবা, নাকি যেহেতু এটা অনেক বছর ধরে রয়েছে সেটাকে তুমি মানে মানে মূলধন জাতীয় ভেবে তুমি এটাকে সম্পদ হিসেবে দেখাবা? এখন তোমার নিজের উপর ডিপেন্ড করছে। আমার হিসাব বিজ্ঞানের মতে বেশিরভাগ ক্ষেত্রে যেটা করা হয়, এটাকে ব্যয় হিসেবেই দেখানো হয়ে থাকে, কারণ যেহেতু এটার মূল্য কম, এর গুরুত্ব খুব একটা বেশি না, এই কারণে এটাকে ব্যয় হিসেবে দেখানোটাই হচ্ছে বেটার। সো এখন এরকম ব্যবসার মধ্যে অনেক ধরনের ব্যয় রয়েছে যেগুলো আসলে ডিপেন্ড করে গুরুত্বের উপর। যে হিসাব বিজ্ঞানের বস্তুনিষ্ঠ সীমাবদ্ধতা অনুযায়ী হিসাব বিজ্ঞানের বিভিন্ন তথ্যসমূহকে তার গুরুত্ব অনুযায়ী পরিবেশন করে থাকে। যদি এটার গুরুত্ব বেশি হয় তাহলে সেটাকে একভাবে অনুসরণ করবে, এবং যদি এটাকে গুরুত্ব কম হয় তাহলে সেটাকে অন্যভাবে পরিবেশন করবে। তো বস্তুনিষ্ঠ সীমাবদ্ধতা অনুযায়ী ছোট ছোট সম্পত্তি যদি সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা না রাখে তাহলে খরচ লিপিবদ্ধ করাটাই হচ্ছে বেটার। একটু আগে যেটা বললাম যে ঘড়ি যেটা ছিল সেটা হচ্ছে এক ধরনের অফিস সাপ্লাই হিসেবের মধ্যে গিয়ে পড়ে। তো যেহেতু এটাকে মানে খুব বেশি একটা আমার ইফেক্ট করছে না, আমার সিদ্ধান্ত গ্রহণে খুব বেশি এটা গুরুত্বপূর্ণ না, এবং এটার মূল্য খুবই কম, চাইলে সেটাকে হচ্ছে খরচ হিসেবে দেখানো পসিবল। তবে অবশ্যই সেটা ডিপেন্ড করছে কিসের উপর? সেটা ডিপেন্ড করছে হিসাব বিজ্ঞানের উপর, যিনি এই হিসাব রক্ষণটা করছেন। তো এটাই ছিল হচ্ছে বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা। এটা ডিপেন্ড করছে পরিস্থিতির উপর, কি পরিমাণে হচ্ছে, কত টাকা দিয়ে কিনা হচ্ছে, কত বছর ব্যবহার করা হচ্ছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে আলটিমেটলি গিয়ে নির্ধারণ করতে হয় সেটাকে কি হিসাবে আমি ব্যবহার করব। তো এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখে নিই, যেগুলো হচ্ছে আমার এই চ্যাপ্টারের যে নৈবিত্তিকগুলো রয়েছে সেগুলোর জন্য গুরুত্বপূর্ণ। যে প্রথমটি, স্থায়ী সম্পত্তিকে ক্রয় মূল্য লিপিবদ্ধ করতে হবে ক্রয় মূল্য নীতি অনুযায়ী। ক্রয় মূল্য নীতি আরেক নাম কি? ঐতিহাসিক মূল্য নীতি। দেনাদারকে নিট আদায়যোগ্য মূল্য দেখাতে হবে রক্ষণশীলতা নীতি অনুযায়ী। কারণ এই যে দেখে আসলাম যে কুঋণ সঞ্চিতি প্রস্তুত করা হয় রক্ষণশীলতা নীতি অনুযায়ী, এবং কুঋণ যেহেতু দেনাদার থেকে বাদ দেওয়া হয় তাই দেনাদারকে নিট আদায়যোগ্য মূল্য দেখাতে হবে রক্ষণশীলতা নীতি অনুযায়ী। বিকল্প পদ্ধতিগুলোর মধ্যে সেই পদ্ধতি গ্রহণ করতে হবে যেটাতে খরচ বেশি প্রদর্শন করে, এটা করা হয় রক্ষণশীলতার নীতি অনুযায়ী। যে আমার দুইটা পদ্ধতি রয়েছে, একটা পদ্ধতির মধ্যে খরচ কম দেখাতে হয় এবং অন্য পদ্ধতির মধ্যে খরচ বেশি দেখাতে হয়। যদি আমি খরচ যেটার মধ্যে বেশি দেখানো হচ্ছে সেইটা আমি যদি হচ্ছে ফলো করি, তাহলে আমি আসলে রক্ষণশীলতার যে সীমাবদ্ধতা সেটাকে আমি ফলো করছি। পূর্ববর্তী বছরগুলোতে সরলরৈখিক পদ্ধতি অবলম্বন করলে পরবর্তী বছরগুলোতে সরলরৈখিক পদ্ধতি অবলম্বন করতে হবে। এটা কোন গুণাবলী অনুযায়ী হচ্ছে কি করা হয়, অনুযায়ী কাজটা করা হয়, সেটা হচ্ছে সামঞ্জস্যতা অনুযায়ী এই কাজটা করা হয়ে থাকে। যে প্রতি বছর সেম টাইপের কি করতে হবে, সেম টাইপের পদ্ধতি ফলো করতে হবে। সামঞ্জস্যতার আরেক নাম কি ছিল? ধারাবাহিকতা। সিদ্ধান্ত গ্রহণের পার্থক্য সৃষ্টি না করলে ছোট ছোট সম্পত্তিকে খরচ হিসেবে প্রদর্শন করা যায় বস্তুনিষ্ঠতা অনুযায়ী। এটার আরেকটা নাম রয়েছে বাস্তব ধারণা, অনেক সময় এটাকে বলা হয়ে থাকে। তো পরীক্ষা যদি কখনো দেখো যে বাস্তব ধারণা উল্লেখ করা রয়েছে, তখন সেটা বুঝে দিবে সেটা আসলে বস্তুনিষ্ঠতাই বলা হচ্ছে। যে কোনো ধরনের বিপরীত হিসাব ব্যাংক সমন্বয় বিবরণ প্রস্তুত করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আর কি করা হয়? বিভিন্ন ধরনের খসড়া প্রস্তুত করা হয়ে থাকে, জাবেদার ব্যাখ্যা দেওয়া হয়, তারপর এই ব্যাংক সমন্বয় বিবরণ প্রস্তুত করা হয় এবং বিপরীত হিসাবগুলো প্রস্তুত করা হয়ে থাকে। ব্যয়কে উক্ত হিসাবকালে আয়ের বিপরীতে প্রদর্শন করা হয়ে থাকে মিলকরণ নীতি অনুযায়ী। আমরা যে ব্যয় স্বীকৃতি নীতি পড়ে আসলাম, সেই ব্যয় স্বীকৃতি নীতির আরেকটা নাম হচ্ছে এই মিলকরণ নীতি। এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, এই নাম দিয়ে কিন্তু পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে। তো আমরা মিলকরণ নীতি এই ওয়ার্ডটা না জানার কারণে পরীক্ষার মধ্যে অনেক সময় অ্যান্সার না করে এসে পড়ি। তারপরটা হচ্ছে আয় বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে হিসাবকাল ধারণা অনুযায়ী। আয় বিবরণী বলতে এখানে বিশদ আয় বিবরণী বলা হচ্ছে, কারণ আমরা হিসাবকাল ধারণা অনুযায়ী জানি যে আমার অনন্ত যে মানে আমার কি রয়েছে, ব্যবসায়ের যে অনন্ত কাল রয়েছে, কোনো নির্দিষ্ট মেয়াদ নেই, সেই অনন্ত মেয়াদ কালকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে আমরা আসলে কি করি, আমাদের হিসাবগুলোকে সম্পাদনা করি এবং দেখি এই নির্দিষ্ট হিসাবকালের মধ্যে আমার আর্থিক ফলাফলটা কেমন, আমার কি প্রতিষ্ঠানের মধ্যে লাভ হয়েছে
নাকি ক্ষতি হয়েছে। সো এই কাজটা যে নীতি অনুযায়ী করা হয় তাকে বলা হয়ে থাকে হিসাব কাল ধারণা, এবং এই হিসাব কাল ধারণা অনুযায়ী কি করা হয়, আয় বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য, প্রাসঙ্গিকতা এবং বিশ্বাসযোগ্যতা এই দুটি হচ্ছে প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য, এবং তুলনাযোগ্যতা, সামঞ্জস্যতা অথবা ধারাবাহিকতা এই দুইটা হচ্ছে মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত। সো আমরা কিন্তু নীতিগুলো সম্পর্কে জেনে আসলাম, ধারণা সম্পর্কে জেনে আসলাম, এবং হচ্ছে বিভিন্ন সীমাবদ্ধ সম্পর্কে জেনে আসলাম, এবং এই গুরুত্বপূর্ণ তথ্যাবলীগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনে গিয়েছি। এবার আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন দেখে নিই যে আগের ইয়ারগুলোতে কেমন ধরনের হচ্ছে কোশ্চেন এসেছিল এবং সেগুলো হচ্ছে কিভাবে করে অ্যান্সার করতে হচ্ছে। প্রথমটি হচ্ছে মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসরণ করা হয়ে থাকে? ব্যয় নীতি, রক্ষণশীলতার নীতি, সামঞ্জস্যতার নীতি, সত্তার নীতি। সত্তার নীতি বলতে এখানে ব্যবসায়ী সত্তা নীতি বলা হচ্ছে। ব্যবসায়ী সত্তা নীতি অনুযায়ী ব্যবসায় এবং মালিক হচ্ছে সম্পূর্ণ ভিন্ন সত্তা। তো এর সাথে কি মজুত পণ্য মূল্যায়নের কোনো সম্পর্ক রয়েছে? নেই কিন্তু, তাহলে ডি নাম্বারটা হবে না। সামঞ্জস্যতার নীতি কি বলে? সামঞ্জস্যতার নীতি বলে যে এই বছরে যে নীতি ফলো করা হচ্ছে সামনের বছরগুলোতে ঠিক সেম নীতি ফলো করা লাগবে। তো এটার সাথে কিন্তু মজুত পণ্য মূল্যায়নের কোনো সম্পর্ক নেই। এবং ব্যয় নীতি কিংবা ব্যয় নীতি বলতে এখানে ধরে নেওয়া যায় হচ্ছে ব্যয় স্বীকৃত নীতি। ব্যয় স্বীকৃত নীতি অনুযায়ী আয়ের বিপরীতে ব্যয়কে কি করা হয়? আয়ের বিপরীতে ব্যয়কে মিল করা হয়ে থাকে। তো এটাও কিন্তু মজুত পণ্য মূল্যায়নের মধ্যে গিয়ে পড়ছে না। কিন্তু রক্ষণশীলতার নীতি বলে সবসময় কম মূল্যে হচ্ছে কি মজুত পণ্য দেখানো, কারণ মজুত পণ্যের ফলে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে গিয়ে ইফেক্ট পড়ে। তো মজুত পণ্য যদি কম দেখানো হয় তাহলে আলটিমেটলি গিয়ে বিক্রিত পণ্যের নামে যে ব্যয়টা রয়েছে সেই ব্যয়টাকে বেশি দেখানো হয়। এই কারণে এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বি, রক্ষণশীলতার নীতি অনুযায়ী মজুত পণ্য মূল্যায়ন করা হয়ে থাকে। 2 নম্বর কোশ্চেনে চলে যাই। এখানে বলা হয়েছে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী স্থায়ী সম্পত্তি লিপিবদ্ধ করতে হয়? পূর্ণ প্রকাশ নীতি, সামঞ্জস্যতার নীতি, ঐতিহাসিক মূল্য নীতি এবং মিলকরণ নীতি। এটা কিন্তু খুবই ইজি একটা অ্যান্সার। এটার অ্যান্সারটা হচ্ছে ঐতিহাসিক মূল্য নীতি অথবা সি। কারণ আমরা জানি যে স্থায়ী সম্পত্তিকে প্রতি বছর ক্রয় মূল্যে আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে শো করতে হয়, এবং এটাকে প্রতি বছর সেম মূল্যে শো করে যাওয়ার যে নীতি রয়েছে সেটাকে বলা হয় ক্রয় মূল্য নীতি অথবা ঐতিহাসিক মূল্য নীতি। তো প্রথম দুইটা শেষ, চলে যায় আমাদের নেক্সট কোশ্চেনের মধ্যে। এখানে বলা হয়েছে উদ্বৃত্ত প্রত্যয়ের মধ্যে দায় স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী শ্রেণীবিভাগ করা হয়ে থাকে হচ্ছে কোনটি অনুযায়ী? যে দায় স্বল্পমেয়াদী হতে পারে বা দীর্ঘমেয়াদী হতে পারে, এটি কোন নীতি অনুযায়ী কি করা হয়ে থাকে? এই শ্রেণীবিভাগটা করা হয়ে থাকে। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী, ঐতিহাসিক মূল্য নীতি অনুযায়ী, চলমান ধারণা নীতি অনুযায়ী, না হিসাব সত্তা নীতি অনুযায়ী? পূর্ণ প্রকাশের মধ্যে কিন্তু এই কাজটা আসলে করা হচ্ছে না। ঐতিহাসিক মূল্য কাজ করে একটা সম্পদ নিয়ে, সো এখানে দায়ের সাথে আসলে ঐতিহাসিক মূল্যের সম্পর্ক নেই। কিন্তু চলমান ধারণা এইটা হচ্ছে আলটিমেটলি গিয়ে দায়কে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদীর মধ্যে কি করে থাকে? বিভক্ত করে থাকে। আমরা জানি আমাদের ব্যবসায় অনির্দিষ্ট সময়কাল ধরে চলবে বলে ঠিক করে নেওয়া হয়, এবং এই জন্য আমাদের সম্পদ এবং দায়গুলো রয়েছে সেগুলোকে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদীতে ভাগ করতে হয়, এবং এটা যে নীতি অনুযায়ী করা হয় তাকে আমরা বলে থাকি চলমান ধারণার নীতি বা চলমান ধারণা। তো চলমান প্রতিষ্ঠান ধারণা, এই কারণে এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সি, চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী উদ্বৃত্তপত্রে দায়ের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। 4 নাম্বারটা হচ্ছে নিচের কোনটি আর্থিক বিবরণীর গুণগত বৈশিষ্ট্য নয়? ঐতিহাসিক ব্যয়, বিশ্বাসযোগ্যতা, পূর্বানুমান মূল্য এবং নির্ভরযোগ্য। তো তোমরা কি এটা অ্যান্সার দিতে পারবে? চিন্তা করে দেখো তো। এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ, ঐতিহাসিক ব্যয়। এটা কিন্তু আর্থিক বিবরণীর কোনো গুণগত বৈশিষ্ট্যের মধ্যে গিয়ে পড়ছে না। বিশ্বাসযোগ্যতা এটা হচ্ছে একটা গুণগত বৈশিষ্ট্য। পূর্বানুমান মূল্য সেটা কিন্তু একদম প্রথম যে বৈশিষ্ট্য ছিল প্রাসঙ্গিকতা, সেই বৈশিষ্ট্যের একটা গুণাবলীর মধ্যে গিয়ে পড়ছে। এটা মনে রাখা দরকার যে সবসময় যে পরীক্ষার মধ্যে এই প্রাসঙ্গিকতা এই কথাটা উল্লেখ থাকবে এরকম না। প্রাসঙ্গিকতার যে বৈশিষ্ট্যগুলো ছিল ওইগুলো কিন্তু আলটিমেটলি আমার হিসাব বিজ্ঞানের গুণগত বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত। তাই পূর্বানুমান মূল্য হচ্ছে একটা গুণগত বৈশিষ্ট্য, এবং নির্ভরযোগ্যতা হচ্ছে এই সেম কারণে একটা গুণগত বৈশিষ্ট্যের মধ্যে গিয়ে পড়বে। কিন্তু ঐতিহাসিক ব্যয় এটা কিন্তু কোনো গুণগত বৈশিষ্ট্যের মধ্যে গিয়ে পড়ছে না। এটি আলটিমেটলি গিয়ে হিসাব বিজ্ঞানের নীতির আন্ডারে গিয়ে পড়ছে, যে ঐতিহাসিক মূল্য নীতি। এই কারণে এই ঐতিহাসিক ব্যয় আর্থিক বিবরণের গুণগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে না। চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনের মধ্যে। এখানে বলা হয়েছে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী একটি প্রতিষ্ঠান তার আয় নগদ আদায়ের পরিবর্তে অর্জিত হলেই হিসাবভুক্ত করে?
ঐতিহাসিক ব্যয়, পূর্ণ প্রকাশ, আয় স্বীকৃতি নাকি ব্যবসায়িক সত্তা। তো ঐতিহাসিক ব্যয় তো আবার সম্পত্তি নিয়ে কাজ করা হয়, এটা অবশ্যই না। পূর্ণ প্রকাশের মধ্যে বিভিন্ন টিকা, তারপর ব্যাখ্যা, ব্যাংক সমন্বয় বিবরণী, তারপর বিপরীত দাখিলা, বিপরীত, এইগুলো নিয়ে হচ্ছে কাজ করা হয়। ব্যবসায়িক সত্তার মধ্যে কি ধরা হয়? ব্যবসায়িক সত্তার মধ্যে ব্যবসায় এবং মালিক যে আলাদা, এটা নিয়ে কাজ করা হয়। তো বুঝে যাচ্ছে এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সি, আয় স্বীকৃত নীতি। তো এই নীতির মধ্যে কি করা হয়? এই নীতির মধ্যে আয় কি নগদে হলো নাকি ধারে হলো, এটা আসলে মেন ফ্যাক্ট না। এই বছরে অর্জিত হলেই সেটাকে কি করতে হবে? আমার এই বছরের আয়ের মধ্যে ইনক্লুড করতে হবে, যার কারণে বকেয়া আয়কে এই বছরের মধ্যে ইনক্লুড করা হয়। এই কারণে এর অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সি, আয় স্বীকৃত নীতি অনুযায়ী ব্যবসায়ের নগদ আয়ের পরিবর্তে যে কোনো আয় অর্জিত হলে সেটাকে হিসাবভুক্ত করা হয়ে থাকে। 6 নম্বরে বলা হয়েছে কোন নীতি 5 বছর কার্যকাল সম্পন্ন একটি কলমদানি ক্রয়ের সময়ে খরচ হিসেবে লেখার অনুমতি দেয়। যে একটা কলমদানি সেটাকে সম্পদ হিসেবে লেখা যায়, সেটাকে ব্যয় হিসেবে লেখা যায়, কিন্তু আমি চাইলে সেটাকে খরচ হিসেবে দেখাতে পারি একদম বছরের শুরুতেই। কোন নীতি অনুযায়ী? এটা কি বস্তুনিষ্ঠতার নীতি, এটা কি চলমান ধারণা নীতি, আর্থিক সত্তা নীতি, নাকি এটা প্রকাশ নীতি? এটার অ্যান্সার হবে হচ্ছে বস্তুনিষ্ঠতার নীতি, অর্থাৎ এ নাম্বার। এটা অনুযায়ী পড়ে এসেছিলাম যে বস্তুনিষ্ঠতার নীতি বলে যে সকল ব্যয়গুলা হচ্ছে ছোট ছোট ব্যয়গুলা আমার কোনো ধরনের কি হয়, কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের মধ্যে খুব বেশি প্রভাব ফেলে না, সেটাকে চাইলে একদম প্রথম দিকে কি করা যায়, ব্যয় হিসেবে বিবেচনা করা যায়। যেহেতু এই কলমদানি এটা আমার ব্যবসার খুবই ছোট একটা ব্যয়ের মধ্যে গিয়ে পড়ছে এবং সিদ্ধান্ত গ্রহণে খুব বেশি একটা ইফেক্ট পড়বে না, এই কারণে চাইলে একদম বছরের শুরুতে এটাকে আমি ব্যয় হিসেবে দেখাতে পারি। এই কারণে এই ব্যয়টাকে বলা হয়ে থাকে হচ্ছে, যে এই নীতি অনুযায়ী করা হচ্ছে সেটা বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা। এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ। তারপরে কোশ্চেনে বলা হয়েছে যে কোনটি একটি কোম্পানির উদ্বৃত্ত পত্র প্রস্তুতকালে হিসাব বিজ্ঞানের নিচে কোন ধারণাটি গণ্য করা হয় না? এই নাম্বারে বলা হয়েছে ঐতিহাসিক ব্যয়, 2 নম্বরে হচ্ছে চলমান ধারণার নীতি, 3 নম্বরে বলা হয়েছে পূর্ণ প্রকাশ নীতি এবং 4 নম্বরে বলা হয়েছে মিলকরণ নীতি। ঐতিহাসিক ব্যয় অনুযায়ী কি করা হয়? প্রতি বছর সম্পত্তিকে একই মূল্যে নির্ধারণ করা হয়ে থাকে বা প্রদর্শন করা হয়ে থাকে। তো আমি যে সম্পত্তি প্রদর্শন করি সেটা কোথায় প্রদর্শন করি? সেটা অবশ্যই উদ্বৃত্ত পত্রের মধ্যে অথবা আর্থিক অবস্থার বিবরণের মধ্যে প্রদর্শন করে থাকি। অর্থাৎ বুঝাই যাচ্ছে ঐতিহাসিক ব্যয় কিন্তু আমার উদ্বৃত্ত পত্র প্রস্তুতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। তো এই কারণে এ অ্যান্সার হবে না। বিতে কি বলা হয়েছে? চলমান ধারণার নীতি। চলমান ধারণার নীতি অনুযায়ী দায়গুলাকে এবং সম্পদগুলাকে দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদীর মধ্যে কি করা হয়ে থাকে? বিভক্ত করা হয়ে থাকে। আমরা জানি সম্পদের মধ্যে ক্লাসিফিকেশন রয়েছে, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, আবার দায়ের মধ্যে ক্লাসিফিকেশন রয়েছে, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। তো এই ক্লাসিফিকেশন গুলো করা হয়ে থাকে এই চলমান ধারণা নীতি অনুযায়ী, এবং এই ক্লাসিফিকেশন গুলো দেখানো হয়ে থাকে উদ্বৃত্ত পত্র অথবা আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে। তো বুঝাই যাচ্ছে চলমান ধারণা নীতিও কিন্তু আমার উদ্বৃত্ত পত্র প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। পূর্ণ প্রকাশ নীতি, আমি যে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করার সময় বিভিন্ন ধরনের টিকা দিয়ে থাকি বা খসড়া দিয়ে থাকি, এগুলা কিন্তু পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী করা হয়ে থাকে। তো বুঝাই যাচ্ছে যে পূর্ণ প্রকাশ নীতিও কিন্তু এই উদ্বৃত্ত প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সি নাম্বার অ্যান্সারটা হবে না। লাস্টে গিয়ে থাকতে হচ্ছে মিলকরণ নীতি। মিলকরণ নীতি বলে যে এই বছরে আয়ের বিপরীতে ব্যয় প্রদর্শন করতে হবে যে নীতি অনুযায়ী, সেটাই হচ্ছে মিলকরণ নীতি। এটা কিন্তু মেনলি কাজ করে হচ্ছে কোথায়? বিশদ আয়ের প্রস্তুতের সময় গিয়ে এই মিলকরণ নীতি কাজে লাগছে। উদ্বৃত্ত পত্রের মধ্যে গিয়ে কিন্তু কোনো ধরনের আয় দেখানো হয় না, কোনো ধরনের ব্যয়কেও দেখানো হয় না। তাই এই মিলকরণ নীতির মধ্যে আমি অবশ্যই এই মানে উদ্বৃত্ত পত্র প্রস্তুতকালে এই মিলকরণ নীতির কোনো কাজ আমার লাগছে না। তাই এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি। একটি কোম্পানির উদ্বৃত্ত প্রস্তুতকালে হিসাব বিজ্ঞানের কোন নীতি গণ্য করা হয় না? মিলকরণ নীতিকে গণ্য করা হয় না। সো এইভাবেই হচ্ছে আমার আজকের এই লেকচার শেষ হয়ে যাচ্ছে। এই চ্যাপ্টারটা, এই লেকচারের মধ্যে কি কি শিখলাম? এই লেকচারের মধ্যে আমরা হিসাব বিজ্ঞানের কাঠামো নিয়ে হচ্ছে জেনেছি, তারপর হিসাব বিজ্ঞানের বিভিন্ন নীতি সম্পর্কে জেনেছি, হিসাব বিজ্ঞানের ধারণা সীমাবদ্ধ সম্পর্কে আমরা আইডিয়া নিয়েছি, তারপর যে গুণগত বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে গিয়েছি। এই নীতিমালার থেকে প্রতি বছরই দেখা যায় একটা না একটা কোশ্চেন থাকবেই। তো এই নীতিগুলো যদি তুমি কখনো এনিহাও স্কিপ করে যাও পরীক্ষার মধ্যে গিয়ে, দেখবে যে পরীক্ষার মধ্যে হয়তো কোনো অ্যান্সার দেওয়া পসিবল হচ্ছে না। আবার তোমাদের কিন্তু এই বছর নৈবিত্তিকের পাশাপাশি কি রয়েছে? লিখিত রয়েছে। তো তোমাকে যে কোনো একটা নীতি নিয়ে লিখতে হতে পারে। হয়তো বলে দিল যে পূর্ণ প্রকাশ নীতি বলতে কি বোঝানো হচ্ছে, ব্যাখ্যা করো।
তো যদি তুমি পূর্ণপ্রকাশ নীতি কি এটা নাই জানো, তখন কিন্তু তুমি এটার মধ্যে অ্যান্সার করতে পারবে না। আবার তোমাকে হিসাব বিজ্ঞানের যে তথ্যের গুণগত বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই গুণগত বৈশিষ্ট্য নিয়ে তোমাকে হচ্ছে ব্যাখ্যা করতে বললো। এখন তুমি যদি গুণগত বৈশিষ্ট্য না পড়ো, তখন কিন্তু তুমি সেটা ব্যাখ্যা করতে পারবে না। তো মনে রাখবা, এই চ্যাপ্টারে যখনই কিনা হচ্ছে তোমরা পড়বা, তখন শুধুমাত্র থিওরির দিকে মনোযোগ দিলে চলবে না, এমসিকিউ দিকে মনোযোগ দেওয়া লাগবে। আবার শুধু এমসিকিউ পড়লে চলবে না, তোমাদের থিওরির দিকে হচ্ছে মনোযোগ দেওয়া লাগবে, যাতে করে তোমরা এমসিকিউ এবং থিওরি দুইটারই কোশ্চেন আসলে তোমরা অ্যান্সার করতে পারো। তো আজকের জন্য এতটুকু। দেখা হচ্ছে পরবর্তী কোনো লেকচারে। এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।